প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বেশ ঘটনাবহুল নতুন বছরের এই প্রথম পক্ষ, বেশ কিছু বিষয় নিয়ে আজ আলাপ করব ভেবেছি। এর মধ্যে 7 মার্ডারের রায় হলো। চাঞ্চল্যকর 7 খুনের মামলাটি একটি যুগান্তকারী ঘটনা। এই মামলার রায় প্রধান বিচারপতি বলেছেন এটি বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াবে। রাজনৈতিক প্রক্রিয়ার উপরে মানুষের কিছুটা আস্থা ফিরে আসতে শুরু করেছে কিনা এমন আশাবাদের কথাও শোনা যায়। এর ভিত্তি হিসেবে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপ। যদিও বিএনপি সংলাপের পরে ইতিমধ্যে বলেছে যে রাষ্ট্রপতি যদি সার্চ কমিটির মাধ্যমে একজন বিতর্কিত ব্যক্তিকে সিএসি নির্বাচন করেন সেটি জনগণ মানবে না, এই আলোচনাও আছে। এদিকে সরকারের 3 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কথাবার্তায় এক ধরনের নির্বাচনমুখী মনোভাব লক্ষ্য করা যায়। সময় মতো কিংবা সুবিধাজনক আগাম নির্বাচনের ভাবনার পূর্বাভাসও রাজনৈতিক অঙ্গনে রয়েছে। এমন একটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা কিংবা বিগত দিনের মতো সংসদের বাইরেই থেকে যাবে, এ নিয়েও আছে নানা আলোচনা। তারা সংলাপে বসেছে, সেটি একটি ইতিবাচক ইঙ্গিত, এবং তারা এটাও বলছে যে নির্বাচন সহায়ক একটি সরকারের রূপরেখাও তারা দেবে। রাজনীতি নিয়ে আগামী দিনগুলো কেমন হতে পারে তারই একটি চিত্র আজকের আলোচনা আমরা পেতে চাইব। এছাড়াও মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আওয়ামী লীগ এই রিপোর্টের কড়া সমালোচনা করেছে। সময় পেলে নিয়ে আলাপ করব। শুরুতে পরিচিত হচ্ছে দুই অতিথির সঙ্গে। রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। স্বাগত আপনাকে। রয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত আপনাকে। রুমিন ফারহানা, আপনি বলুন। এই আমরা একটা বড় ভূমিকা নিয়েছি আমি 7 মার্ডার, যেটা বলতে চাইছি যে রাজনীতির একটা মিশ্র, সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি পাওয়া যাচ্ছে কিনা। যে আমরা যখন হতাশা ব্যক্ত করি যে আইনের শাসন ভেঙে পড়েছে, বিচার ব্যবস্থার উপর মানুষের কোনো আস্থা নাই, মানবাধিকার পরিস্থিতি একেবারে গোল্লায় চলে যাচ্ছে, রাজনীতিতে কোনো স্পেস নাই, নানা সমালোচনা, নেতিবাচক সমালোচনা। এর মধ্যে যে কথাগুলো আমি দেখছি বা আমি বললাম, সেখানে আপনার দৃষ্টিতে কি ফুটে উঠেছে এই নতুন পক্ষ, নতুন বছরের প্রথম 15 দিন এবং সর্বশেষ 7 মার্ডারের যে রায়টি আপনারা পেলেন? আমি একদম আজকে যেই রায়টি হলো সেটি নিয়ে কথা বলি। 7 মার্ডারের যে রায়, সেটি তো আজকে সমস্ত পত্রপত্রিকারই হেডলাইন হয়েছে, আপনারা দেখেছেন। আমি বলবো যে এক্সেপশন প্রুভস দ্য রুল। মানে আমরা দীর্ঘ বিচারহীনতার যে সংস্কৃতি দেখে এসেছি, তার মধ্যে এটা একটা এক্সেপশন, একটা একটা আমরা একটা উদাহরণ হিসেবে এটাকে দেখতে পারি যে এটা আসলে সাধারণত ঘটে না। কারণ আমরা এর আগেও কিন্তু খুব আলোচিত হত্যাকাণ্ড অনেকগুলো বাংলাদেশের মাটিতে হতে দেখেছি। আমরা সাগররুনি নিয়ে দেখেছি, আপনারা জানেন। আমরা বিশ্বজিতের হত্যাকাণ্ড দেখেছি, আমরা তনু হত্যাকাণ্ড দেখেছি, যেটা নিয়ে পাবলিক ওপিনিয়ন আপনারা দেখেছেন যে কিভাবে জনগণ রাস্তায় নেমে এসেছিল, একেবারে সাধারণ মানুষ যারা কিভাবে প্রতিবাদ মুখর হয়ে গিয়েছিল। কিন্তু সেগুলোর কিন্তু কোনো কুলকিনারা আজও হয়নি। এমনকি ত্বকী হত্যাকাণ্ড, 7 মার্ডারের পাশাপাশি যে হত্যাকাণ্ডটি ভীষণ রকম আলোচিত নারায়ণগঞ্জের, সেই ত্বকী হত্যাকাণ্ডের চার্জশিট পর্যন্ত আপনি জানলে অবাক হবেন দেওয়া হয়নি। তো সুতরাং এই যে দীর্ঘ দীর্ঘ লিস্ট আমি আপনাকে দিতে পারি, এই দীর্ঘ লিস্টের মধ্যে এই যে একটি রায় বের হলো, এবং এটি কিন্তু নিম্ন আদালতের রায়, আপনারা জানেন। এবং আসামি যাদের 26 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, বাকি কয়েকজনের 10 বছর এবং কয়েকজনের 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং প্রত্যেকেই কিন্তু যার যার তরফ থেকে বলছে যে তারা আপিলে যাবে। অর্থাৎ বিষয়টি এখানেই যে নিষ্পত্তি হয়ে গেল বা এখানেই যে বিষয়টির শেষ হয়ে যাচ্ছে তেমনটি নয়। এটি উচ্চ আদালতে যাবে, হাইকোর্ট থেকে অ্যাপেলেট ডিভিশনে যাবে, অ্যাপেলেট ডিভিশনের যে রায় হবে সেটা আবার রিভিউতে যাবে। সেই রিভিউর পরে তো রাষ্ট্রপতির একটা ক্ষমতা থাকেই। এবং অতীতে আমরা দেখেছি যে বহু দুর্ধর্ষ অপরাধীকে রাষ্ট্রপতি তার বিশেষ মানে ক্ষমতা ব্যবহার করে বা বিশেষ আমি যেটাকে বলবো ডিসক্রেশন ব্যবহার করে তিনি অব্যাহতি দিয়েছেন। এমন নজিরও তো আমাদের দেশে আছে। সুতরাং আজকে রায়টি হয়েছে, আজকের জন্য নিশ্চয়ই এটি একটি খুশির খবর, নিশ্চয়ই আমি অস্বীকার করছি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না রায়টি কার্যকর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বলতে পারি না যে আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে। আর আমি যদি আরেকটু পেছনের দিকে ফিরি, যে 2017 শুরু হলো। 2017 শুরুতেই আপনারা জানেন যে প্রধান দুটি রাজনৈতিক দল, একটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আর একটি রাজপথের প্রধান বিরোধী দল যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 5ই জানুয়ারি উপলক্ষে একটি সমাবেশ করতে চেয়েছিল। আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের সমাবেশ করতে কিন্তু কোনো বাধা দেয়া হয়নি, বা তারা কোথা থেকে অনুমতি নিয়েছে বা আদৌ অনুমতি নিয়েছে কিনা সেটাও আমি জানি না। তারা কিন্তু সমাবেশ করেছে, একটি নয়। পরে আমরা ছাত্রলীগেরও আরেকটি সমাবেশ দেখেছি, এবং সেখানে যেভাবে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করা হয়েছে
তাতে এক পর্যায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা দেখেছি যে কিভাবে বিএনপিকে পারমিশনই দেওয়া হয়নি। দেখুন, একটা দলের, একটা গণতান্ত্রিক দলের, এবং বিএনপি তো কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল না, এটি একটি নিবন্ধিত রাজনৈতিক দল যে দলটি তিনবার ক্ষমতায় ছিল। তো এরকম একটি রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার যেগুলো আছে, তার সাংবিধানিক অধিকার যেগুলো আছে, সেগুলোকে তারা এক্সারসাইজ করবে, এটাই স্বাভাবিক। এবং তার মধ্যে সভা সমাবেশ আছে, মিছিল আছে, মিটিং আছে। এখন কোনোটারই যদি পারমিশন না দেওয়া হয় তাহলে তো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার যে রাজনীতি সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়। এবং এই ধরনের সহজ পথের বা সোজা পথের, গণতান্ত্রিক পথের, নিয়মতান্ত্রিক পথের রাজনীতি যখন বাধাগ্রস্ত হয় তখন স্বাভাবিকভাবেই কিন্তু যে জঙ্গিবাদের উত্থানের কথা আমরা বলি, বা তৃতীয় পক্ষের যে উত্থানের কথা আমরা বলি, অশুভ শক্তির উত্থানের কথা আমরা বলি, সেগুলো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠে। এবং আপনারা দেখেছেন যে 2014 সালের পরে রাজনৈতিক ময়দানটা যতটা সংকুচিত হয়ে এসছে এবং দলগুলো যেভাবে সীমিত বাক স্বাধীনতার মধ্যে, সীমিত রাজনৈতিক স্বাধীনতার মধ্যে, সীমিত গণতান্ত্রিক স্বাধীনতার মধ্যে দিয়ে কাজ করছে, তাতে কিন্তু একটির পর একটি আমরা এই ধরনের হামলা বাংলাদেশকে ফেস করতে দেখেছি। এবং এই সরকারটি কিন্তু বলছে জিরো টলারেন্স। এই জিরো টলারেন্সের মধ্যে যেভাবে শখানেকের বেশি জঙ্গি হামলা হয়েছে সেটা নজিরবিহীন, এবং স্পেশালি হোলি আর্টিজানে যে ঘটনাটি ঘটেছে, হোস্টেজ অ্যাটাক, এগুলোর জন্য তো আসলে বাংলাদেশ প্রস্তুত ছিল না। আমাদের মুক্তিযুদ্ধ তো এই ধরনের একটি বাংলাদেশ দেখবার জন্য করা হয়নি। এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যেটি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে প্রতিটি কাজ করা হয়, সে চেতনার একটিও তো আজকে আমরা বাস্তবায়ন দেখছি না। এমনকি আপনি যেটি বলছিলেন যে নির্বাচন কমিশনের কথা, সেটা আমি একটু আসছি আপনার কাছে, একটু সুভাষ সিংহ রায়কে শুনতে চাই। যে 7 মার্ডারের ঘটনাকে বাই এন্ড লার্জ সবাই ওয়েলকাম করেছে, উনিও বলেছেন যেটা লোন এক্সেপশন বলেছেন, বাট স্টিল এটা ওয়েলকামিং। নিম্ন আদালতের রায় যদি অনেক ধাপ আছে, কিন্তু মানে যে ফিল্ডটা, পলিটিক্যাল যে ফিল্ডটা, ওনাদের জন্য যে স্পেস দেওয়াটা, সেই প্রসঙ্গে কিন্তু যদি আমরা বলেছি যে রাষ্ট্রপতি সংলাপে ডেকেছেন, সব দল সংলাপে যাচ্ছে, যারা নিবন্ধিত দল সংলাপে যাচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি যে উদ্যোগ নেবেন আমরা সেটা মেনে নেব, এই ধরনের একটা আস্থার ব্যাপার তৈরি হয়েছে বলে মনে হয়। কিন্তু তারপরে অভিযোগ কিন্তু রয়েই গেছে। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমার শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। এই যে আমরা কিন্তু প্রায় কিন্তু আলোচনার ক্ষেত্রে যখন বিষয়গুলো আসে আমরা অনেকটা নেতিবাচক হয়ে যাই, এবং সবসময় আমরা ভাবার চেষ্টা করি, যে আমরা বলার চেষ্টা করি যে আমরা সংকটগুলো আরো গভীরতর দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি উল্টো দিকে দেখি, যে রবীন্দ্রনাথ বলতেন যে অন্ধকারের উৎস থেকে উৎসারিত যে আলো, সেই তো আমার আলো। আমাদের অন্ধকারের যে পরিবেশটা, সেই পরিবেশটা তো আমরা যদি আলোচনা নাও করি, কিন্তু এটা মেনে নিচ্ছি যে পরিবেশ পরিস্থিতি অনেকগুলো কারণে আজকের বাংলাদেশে এরকম পরিস্থিতির উদ্ভব হয়েছে, একদিনে হয়নি, এবং তার নানান প্রেক্ষাপটও আছে। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে পরিবেশটা বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছিল, সেই পরবর্তী ধারাবাহিকতায় কিন্তু ওই পর্যায়ে কিন্তু চলে গিয়েছিল। আপনি যদি ব্যাখ্যা চান, সেই ব্যাখ্যার বিশ্লেষণ নিশ্চয়ই আছে। এইটুকু বলবো, এই যে সীমিত রাজনীতির পরিবেশ, ব্যারিস্টার রুমিন ফারহানা একটা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, সীমিত রাজনীতি। সীমিত রাজনীতির পরিবেশ কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে শুরু হয়েছে। আপনি দেখবেন আওয়ামী লীগকে যখন রাজনৈতিক দল নিবন্ধন করতে বলা হলো, এই নীতিমালার মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নীতিমালা পরিবর্তন করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে জীবিত অথবা মৃত ব্যক্তি যারকে ঘিরে শ্রদ্ধাবোধ জাগ্রত হতে পারে তার নাম ব্যবহার করা যাবে না, ছবি ব্যবহার করা যাবে না, তা সঙ্গত কারণে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করা যাবে না। তেমন একটি পরিবেশেও কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করেছে, তার সংশোধিত অবস্থায় জমা দিয়েছে, রাজনৈতিক পরিবেশের জন্য লড়াই করেছে। এটাই হচ্ছে রাজনৈতিক দলের প্রক্রিয়া, এবং এটাই কিন্তু পার্থক্য করে দেয় একটি রাজনৈতিক 8টি রাজনৈতিক দলের ভিতরে। আমি এই যে 7 খুন যে মামলার যে আমাদের রায় এসেছে, সেই রায় কিন্তু আমাদের সমগ্র জাতিকে আশার আলো দেখিয়েছে, এবং আমরা নতুন করে ভাবতে আবার পছন্দ করছি। এই নারায়ণগঞ্জেই যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে কিন্তু
একটি ব্যক্তি আরেকটি ব্যক্তিকে, প্রতিপক্ষ আরেকজনকে একটি থাপ্পড় পর্যন্ত কেউ মারেনি। এরকম একটা পরিবেশে কিন্তু নির্বাচনটিত হয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই আশার আলোগুলো নিয়ে কিন্তু আমরা এগোতে চাই, এবং সেই এগুলো কিন্তু যখনই রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলা হয়েছে, রাষ্ট্রপতি কিন্তু একেবারেই সময় ব্যয় করেননি, সময় ক্ষেপণ করেননি। তিনি কিন্তু সমগ্র রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি আলোচনায় বসেছেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনাগুলো হচ্ছে। অতএব এটি কিন্তু খুব বড় একটি ইতিবাচক দিক। এবং আমরা পিছনের দিকের অনেকগুলো ত্রুটি আছে, অনেকগুলো বিচ্যুতি আছে, সেই বিচ্যুতি নিয়ে আলাপ করব নাকি আমি আপনাকে একটু জিজ্ঞেস করে সূত্র ধরিয়ে দিতে চাই যে সাম্প্রতিককালে যে পলিটিক্যাল রেটরিক, এটা সবসময় থাকবেই, সব কথা তো ধরাও যায় না, আবার কিছু কথা আবার ইগনোরও করা যায় না। যেমন আমরা ক্ষমতাসীন দলের জেনারেল সেক্রেটারি উনি প্রায়ই বলছেন, তো দেখা যায় যে বিএনপি আন্দোলনে দুর্বল কিন্তু জনসমর্থনে দুর্বল নয়, উনি রেকগনাইজ করেছেন। আবার বলছেন যে এরা মাঠে নামতে পারবে না, কর্মসূচি দিয়ে এরা ঘরের ভিতরে বসে থাকবে, বাইরে আসার মতো সামর্থ্য সাহস এদের নাই। এই বক্তব্যগুলো কি মানে কোন আঙ্গিক থেকে আসছে? এটা কি এমন যে বিরোধী দলকে একটু সংঘাতমুখর বা সংঘাতের দিকে একটু ঠেলে দেওয়া একটা চেষ্টা, বা আপনার কি মনে হয় বিষয়টা কেন এই ধরনের বক্তব্য আসছে যে ওরা জনসমর্থনে দুর্বল না কিন্তু আন্দোলনে দুর্বল? তার মানে কি সরকার কি চায় যে বিরোধী দল রাস্তায় নেমে হঠকারিতা করুক বা আন্দোলন করুক বা সংঘাতে আসুক, এরকম কিছু? আপনি যে বাক্য বিন্যাস করলেন, এটা কিন্তু আপনি রুমিন ফারহানা, দর্শকরা সবাই বুঝি যে পরিস্থিতিটা কেমন প্রেক্ষাপটে এই কথাগুলো বলা হচ্ছে, কেন বলা হচ্ছে। কিংবা আরেকটু বলি, কিংবা যেমন আজকে উনি বলেছেন যে বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তো উনি এটাকে ইম্প্রোভাইজ করেছেন যে বাংলাদেশ নালিশ পার্টি, নালিশ পার্টি অনেক ধরে বলেছেন, আজকেও বলেছেন। এটা মানে এর বিশ্লেষণটা কি? না, এই রাজনীতির ব্যাখ্যা অনেক লম্বা করা যাবে। আমাদের টকশো তো 35 মিনিটের অনুষ্ঠান 2 ঘন্টা করা যাবে। আমি সে বিষয় না বলে শুধু একটা জিনিস বলি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সক্ষমতা নিয়ে কিন্তু সকলেরই প্রশ্ন আছে। আচ্ছা, শুধু সক্ষমতা যে মিছিল মিটিং করা শুধু না, জনগণের দাবি দেওয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এই সক্ষমতা নিয়ে কিন্তু তার নিজের দলের ভিতরেও কিন্তু প্রশ্ন আছে। আমি দলগুলো তো সংঘাতের রাজনীতি থেকে মানে বেরিয়ে আসারই চেষ্টা করা উচিত সবার। 13, 14, 15 থেকে 2016 ও 2017 এটা তো ডিফারেন্টই হওয়ার কথা। আন্দোলনে তারা দুর্বল। আপনি যদি আবার ওটা দেখেন, আন্দোলন আপনি যদি এটা দেখেন যে গ্লাসটা কি অর্ধেক পানি ভর্তি না গ্লাসটা অর্ধেক খালি, আপনি যদি অর্ধেক পানি দেখেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন। এবং এত কিছুর পরে আপনি বলছেন যে এন্ডোর্স করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল, আপনি যদি ওই ভাষায় ব্যবহার করি, জনসমর্থন দুর্বল নয়, জনসমর্থন বিরোধী দল দুর্বল নয়, এটা যদি করে থাকে, এই এন্ডোর্সমেন্টটা কিন্তু একেবারে খারাপ দিক না। আপনি কিন্তু এই পথটা কিন্তু এগোচ্ছে, এবং সেই এগোনোর জায়গাতে আপনি কতটুকু ভূমিকা রাখবেন, কতটুকু এগোবেন, আর কতটুকু আপনি একটা ইতিবাচক অর্থে নিয়ে যাবেন। এবং আমি শেষ করি, একটি বাক্য ব্যবহার করি, আমাদের অনেকগুলো ত্রুটি রয়েছে, আমি মার্জনা করবেন, আমি একটু সময় নিচ্ছি। আপনি নির্বাচন কমিশন গঠনের যে সংবিধানে যে কেতাবে লেখা আছে সেগুলো নিয়ে অনেকে অনুসরণ কিন্তু করা হয়নি। 158 নির্বাচন কমিশন গঠন করা, আইন তৈরি করা, সেটা কিন্তু হয়নি। কিন্তু এটাই না যে এটাই সব শেষ হয়ে গেছে। ভারতীয় নির্বাচন কমিশন নিয়ে আমরা কিন্তু অনেক সময় উদাহরণ হিসেবে টানি, কিন্তু ভারতেও কিন্তু এই আইন কিন্তু এখনো কার্যকরী হয়নি। তা সেখানে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কেউ প্রশ্ন করছে না, বিকজ রাজনৈতিক দলগুলো তো না বটেই। সেখানে নির্বাচন হচ্ছে 1 মাস ব্যাপী, লোকসভা নির্বাচন যদি আমি ধরে নিই, 1 মাস পরে রেজাল্ট গণনা করা হচ্ছে, কিন্তু সন্দেহের জায়গাটা নির্বাচন কমিশনকে কেন্দ্র করে না। এই যে রাজনীতির সংস্কৃতির যে বিকাশটি, সেই বিকাশটির জায়গায় আমি মনে করি, আমি যদি শেষ ধাপ দিয়ে শুরু করি, আমি যদি শুরু করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আমি যদি শুরু করি এই যে 7 খুনের মামলার যে রায়, সেই রায় নিয়ে মানুষের প্রত্যাশা, এটা তো উনি বললেন যে এটা নিয়ে যদি এগোতে থাকি, এটাকে তো উনি বলছেন ব্যতিক্রম নয়। এই কারণে এর আগেও বলা হয়েছিল যে প্রসঙ্গটা ব্যারিস্টার রুমিন ফারহানা খুব দক্ষতার সাথে সামনের দিকে ঠেলে দিয়েছেন, যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হয়নি, কিন্তু বিচার হয়েছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু এগোচ্ছে। এবং রাজনীতিবিদরা যতই বক্তৃতা দেওয়ার সময় অস্বীকার করুক, কিংবা তাদের কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য যতই বলুক না কেন, তারা কিন্তু ধীরে ধীরে অনুধাবন করছেন যে একটি নির্বাচনটি সকলের অংশগ্রহণমূলক হবে, সেদিকে কিন্তু এগোতে হবেই। ওকে, আপনারা মানে নালিশ পার্টি, নালিশ তো বিরোধী দল করেই বা করেই থাকে, এটাই ট্র্যাডিশন, এটাই
রেওয়াজ, কিন্তু এর মধ্য থেকে ইতিবাচক দিকগুলো আপনাদের রাজনৈতিক চর্চার মধ্যে, অনুশীলনের মধ্যে, চিন্তার মধ্যে, কার্যকলাপের মধ্যে কি আছে আসলে? আমি বলবো যে এত কোনো কিছুর মধ্যে ভালো দেখতে পান না, মানে বিএনপির কথা বলছে। আমি খুব রিসেন্ট 3টা ঘটনার কথা আপনাকে বলি, যেহেতু ভালোর কথাই উঠলো। 2016 সালে দুটি দলই কিন্তু 5ই জানুয়ারি উপলক্ষে সভা করেছে। সেই সময় কিন্তু বিএনপিকে তারা অনুমতি দিয়েছিল, এবং আজকে যে ভয়টি তারা করছে যে বিএনপি মাঠে নামলে কি জানি কি হয়ে যায়, কত লোকের সমাগম না জানি হয়ে যায়, এই যে এক ধরনের ভীতি আমরা ক্ষমতাসীন দলের মধ্যে দেখতে পাচ্ছি, সেই ভীতিটিকে তারা 2016 সালে অন্তত অতিক্রম করে তাদেরকে সমাবেশ করবার অনুমতি দিয়েছিল, এবং শান্তিপূর্ণভাবে আপনারা জানেন যে দুটো দলের সমাবেশ করেছিল। 2016 সালে কিন্তু দুটি দল তাদের কাউন্সিল শান্তিপূর্ণভাবে করেছে, বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ বিশালভাবে করেছে, সমস্ত পথ ঘাট রাস্তা বন্ধ করে করেছে, বিএনপি নানামুখী চাপের মধ্যে করেছে, কিন্তু করেছে। এবং এত ঝড় ঝাপটা যাচ্ছে বিএনপির উপর দিয়ে, হ্যাঁ বড় হয়েছে, দল বড়, লোক বেশি, কমিটি বড় হবেই, এটা নিয়ে আসলে আলাপের কিছু নেই। এবং যেটা আমি বলছিলাম যে এত ঝড় ঝঞ্ঝা, এত মামলা হামলা, এবং এক একজনের বিরুদ্ধে আপনারা জানেন যে চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেকগুলো মামলা প্রত্যেকের বিরুদ্ধে, এবং গুম হয়ে যাচ্ছে আমাদের নেতাকর্মীরা, খুন হচ্ছে আমাদের নেতাকর্মীরা, ঘরে থাকতে পারছে না আমাদের নেতাকর্মীরা। কিন্তু তারপরেও কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে বিরোধী দল হিসেবে বিএনপি কিন্তু এখনো খুব শক্তভাবে টিকে আছে। মানে আওয়ামী লীগের পাল্টা দল যদি আপনি চিন্তা করেন, বিএনপি ছাড়া কিন্তু আপনি আর কোনো দলকে সেখানে চিন্তা করতে পারবেন না। এবং এত কিছুর পরেও দলটি আজও ভেঙে যায়নি। এটি কিন্তু আমি বলবো যে আমাদের যে শক্তি এবং আমাদের যে পজিটিভ সাইড আপনি বলছিলেন, দ্যাট ইজ দি পজিটিভ সাইড। এবং আরেকটি ইতিবাচক ঘটনা ঘটে গেছে 2016-র একেবারে শেষের দিকে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনটি একটা বিষয় অন্তত পরিষ্কার হয়েছে যে যদি ক্ষমতাসীন দলের সদিচ্ছা থাকে, যদি নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকে, আবার নির্বাচন কমিশনের সদিচ্ছা কিন্তু অনেকটা ক্ষমতাসীন দলের সদিচ্ছার উপরে অনেকাংশে নির্ভরশীল। কারণ এই একই নির্বাচন কমিশন দিয়ে আমরা দেখেছি ইউপি নির্বাচন, আমরা দেখেছি উপজেলা পরিষদ নির্বাচন, আমরা দেখেছি পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন, নানান তামাশার নির্বাচন আমরা দেখেছি। এবং এমন একটা অবস্থার মধ্যে কিন্তু ভালো নির্বাচন যখন হলো, জি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটি যখন ভালো হলো, তখনও কিন্তু আপনি হোল হার্টেডলি অ্যাপ্রিশিয়েট করলেন না। না, অ্যাপ্রিশিয়েট করিনি কথাটা ঠিক না। দেখুন, প্রথম থেকেই কিন্তু দল বলে এসেছিল যে নির্বাচনটি ভালো হচ্ছে, অ্যাটলিস্ট ভোটাররা গিয়ে ভোট দিতে পারছে। এখন লাস্ট মেকানিজম কি হয়েছে সেটা তো তারা বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে, হ্যাঁ, সেটা বিচার বিভাগীয় তদন্ত হোক, যদি হয় তাহলে দেখা যাবে রেজাল্ট কি আসে। কিন্তু আপাত দৃষ্টিতে অ্যাটলিস্ট অন দ্য ফেস অফ ইট ওয়াজ আ গুড নির্বাচন, এবং এটা বিএনপিও স্বীকার করেছে শুরু থেকে, যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছে। যে সংস্কৃতিটা আসলে উঠে গিয়েছিল আমাদের 2014-এর পরপর যে নির্বাচনগুলো হয়ে গেছে ধারাবাহিকভাবে, সেই নির্বাচনগুলোতে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। আমরা দেখেছি কিভাবে প্রশাসন এবং ক্যাডার বাহিনী মিলে একেবারে ব্যালট পেপার ভরে ভোট দিয়েছে, মনের সুখে ভোট দিয়েছে। তো সুতরাং এরকম একটি অবস্থায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটিও কিন্তু একটি ব্যতিক্রম, ঠিক যেরকম আজকে যে 7 মার্ডার এটি একটি ব্যতিক্রম। আর আরেকটি বিষয় আমার একটু বলতে হবে জহুরুল হক ভাই, উনি বলছিলেন যে রাষ্ট্রপতির কথা। এখন আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে কতটুকু ক্ষমতা দেয় আমাদের দেখতে হবে। আমাদের সংবিধানে একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ছাড়া আর কোনো ব্যাপারে রাষ্ট্রপতি তার একক সিদ্ধান্ত নিতে পারবে না। 118 পড়তে হবে আপনাকে 48-3-এর সাথে। 48-3-এর সাথে পড়লে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এখন আপনি জানেন যে আওয়ামী লীগ 11ই জানুয়ারি 11টি দফা দিয়ে এসছে, একটা প্রস্তাব দিয়ে এসছে 19 জন সদস্যের একটি টিম মিলে। তো সেখানে সেই যে পরামর্শগুলো বা যে দফাগুলো আওয়ামী লীগ দিয়েছে, সেটাকে যদি আমরা প্রধানমন্ত্রীর পরামর্শ ধরেও নেই, তারপর আপনি রুল অফ বিজনেস কিভাবে অ্যাভয়েড করবেন। আমরা এটা নিয়ে আপনাকে জি বলুন, আপনি শেষ করব, মানে এই আলোচনা আমি শেষ করছি। কারণ রুল অফ বিজনেসে পরিষ্কার বলে দেওয়া আছে 8-এর ক, খ এবং গ ধারায় যে প্রতিটি ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়োগ থেকে অপসারণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। আর একটু বিস্তারিত আলাপ করব, কিন্তু বিরতির আগে একটু আপনাকে শুনতে চাই, এই বিষয়গুলো নিয়ে এখনো রিজার্ভেশন রয়ে গেছে বিরোধী দলের মধ্যে, তাদের মধ্যে আস্থা। এবং যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন ব্যারিস্টার রুমিন ফারানা, আসলে তো অ্যাডভোকেটদের বলা হয় যে অফিসার অফ দ্য কোর্ট, তারা কিন্তু আদালতের অংশ এবং অফিসার অফ দ্য কোর্ট। বিএনপি আজ পর্যন্ত কোনোদিন কোনো বিচার মানেননি, কোনো আদালত মানেননি, কোনো কোর্ট মানেননি। তা যখন মানেননি, কিন্তু কথায় কথায় কিন্তু প্রসঙ্গ এসে যায় যে বিচার বিভাগীয় তদন্ত। এমনকি অবাকভাবে লক্ষ্য করলাম, বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম
যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পরেও বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। এবং কিন্তু এইটা মানুষের কাছে কোনটা গ্রহণযোগ্য নিশ্চয়ই বিএনপি নেতৃবৃন্দ বিচার করবেন। আমি খুব ইতিবাচক অর্থে দেখতে চাই। আপনি পুরনো দিনের কথাগুলো কি ফিরিয়ে আনবেন? যেই পুরনো দিনের কথা, আমি যদি মনে করি যে পুরনো দিন থেকে আমরা আরও এগোচ্ছি, ভালো হচ্ছি, যদি বলি, আমি এক অর্থে বলতেই পারি। আমার ব্যাখ্যাটা সেখানেই যে আপনি বঙ্গবন্ধু মৃত্যুর পর এবং বলবো হত্যাকাণ্ডের পর যে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন কি এখনকার মতন সুশীল সমাজ কি এত জাগ্রত হয়েছিল? বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে, 4 নেতা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনডেমনিটি যে আইন করা হয়েছিল, সেই আইন বিরুদ্ধে তখন কি সুশীল সমাজের জনমত গড়ে উঠেছিল? আমি এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখবার চেষ্টা করেছি। পুরনো পত্রিকা উল্টানো আমার খুব একটা অভ্যেস, আমি দেখেছি হয়নি, বরঞ্চ উল্টো দিকে প্রবাহিত করবার জন্য আর এক ধরনের প্রক্রিয়া চলেছিল। তাই সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু অগ্রগতি হয়েছে। এখন কিন্তু গণমাধ্যম আপনারা এই বিষয়গুলো নজরে আনছেন। আপনার নিশ্চয়ই মনে আছে এই যে নির্বাচন কমিশনের আইনটি যে নাই, এইবার কিন্তু আলোচনায় এনেছে কিন্তু গণমাধ্যম, এবং এই বিষয়ে কিন্তু সামনের দিকে তুলে ধরেছে, এবং সেখান থেকে কিন্তু এই যাত্রাটা শুরু হয়েছে। আমি কি সেই আলোচনায় যাব? আপনি নির্বাচন কমিশনের বলছেন আইন করার কথা বলছেন, নিজে আইন করেননি। 1, 2 হচ্ছে আপনি যখন নির্বাচন কমিশনের আইন নিয়ে আওয়ামী লীগের পক্ষে কেউ যখন বলছেন আইন করা উচিত, আইন করা আমরা করব, এগিয়ে যাব, তখনই আপনি আবার হঠাৎ করে শঙ্কিত হয়ে যে আপনি ঢাকার বাইরে একটা জনসভায় দলের মহাসচিব আপনি বলেই ফেললেন যে এই সরকারের কোনো অধিকার নেই এই আইনটি পাশ করবার। তাহলে আপনি এগোবেন কোন জায়গা দিয়ে? আমার একটা লাইন একটু যোগ করতে হবে। 2012 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব কিন্তু আইন করবার কথা বলেছিলেন, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া আওয়ামী লীগ লাফ দিয়ে উঠে বলেছিল আমরা আইন করতে প্রস্তুত। তখন কেন আওয়ামী লীগ আইন করেনি? এবং তখন তো একটি সংসদ যেটি ছিল সেটি আজকের যে একটা অন্যায্য সংসদ যেটাকে আমরা বলি, যে সংসদের কোনো ম্যান্ডেটই নাই জনগণের, সেরকম একটি সংসদ তো তখন ছিল না। সুতরাং 2012 সালে চাইলে কিন্তু আওয়ামী লীগ আইনটি করতে পারত। কিন্তু এই আলোচনা তো তারা বলেছে আইন তারা চায়। হ্যাঁ, এটা তারা বলছে, কিন্তু তারা করছে না। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনারা প্রায় বলছেন যে আপনারা সমস্যার সমাধান চান গণতান্ত্রিকভাবে, এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নির্বাচন কমিশন পুনর্গঠিত হোক, সেটা আপনারা চাইছেন। যদি তা না হয় তাহলে আসলে কি, মানে আমরা একটু ধারণা পাওয়ার চেষ্টা করছি। তাহলে যেমন আমাদের 13, 14, 15 কথা তো বললামই, খুবই আনসার্টেন, খুবই কনফ্রন্টেশনাল, খুবই হিটেড, খুবই কনফিউশন ছিল। 2016-17 রিলেটিভলি গুড, হ্যাঁ, মোটামুটি মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছে, স্থিতিশীলতা এসেছে কিনা সেটা হয়তো প্রশ্ন সাপেক্ষ। তাহলে আমাদের 2017 পরবর্তী দিনগুলোকে আপনি কিভাবে দেখছেন, নির্বাচন কমিশন গঠন বা পুনর্গঠনের পরবর্তী দিনগুলো? পরবর্তী দিনগুলো পুরোটাই কিন্তু নির্ভর করছে ক্ষমতাসীনদের সদিচ্ছার ওপরে। আপনি নিশ্চয়ই মনে করতে পারেন যে বিএনপি বারবারই কিন্তু যখন জঙ্গি হামলা হচ্ছিল একটির পর একটি, নির্বাচন কমিশন গঠনের প্রশ্ন এসেছিল, তারপরে বারবারই কিন্তু ঐক্যমতের কথা বলে এসছে, এবং এখনো বিএনপি যে 13 দফা দাবি দিয়েছে নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে, সেখানেও কিন্তু বারবারই সমঝোতা শব্দটি এসছে, যে সমঝোতার ভিত্তিতে নিবন্ধিত প্রতিটি দলের সঙ্গে আলোচনার সাপেক্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। এখন গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন বলতে আমরা আসলে কি বুঝি? এখন আমি যেহেতু নির্বাচন কমিশনার যারা হবেন তারা প্রত্যেকেই যেহেতু 18 বছরের ওপরে বয়স, এবং প্রত্যেকে যেহেতু ভোট দেন, তারা কোনো না কোনো মার্কায় নিশ্চয়ই ভোট দেন, কিন্তু তারা যখন ওই আসনটিতে বসবেন তখন যেন তারা সেই আসনটির মর্যাদা রক্ষা করতে পারেন এমন ব্যক্তিকেই আসলে আমরা নির্বাচন কমিশনার হিসেবে চাই। আমরা নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো আছে সংবিধান সহ, সেগুলোতে আপনারা দেখবেন যে নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে একটি সুষ্ঠু নির্বাচন করবার। তারা চাইলে নির্বাচন বাতিল করতে পারে, তারা চাইলে প্রার্থিতা বাতিল করতে পারে, তারা চাইলে পুরো নির্বাচন প্রক্রিয়াটি বন্ধ করে দিয়ে আবার নতুন করে করতে পারে। কিন্তু এখন সেটা করবার মতন তাদের সেই জোর আছে কিনা, সেই মেন্টাল স্ট্রেংথ বলেন, সেই ট্রান্সপারেন্সি বলেন, স্বচ্ছতা বলেন, এবং সেই কম্পিটেন্স বলেন, যোগ্যতা বলেন, সেটি আছে কিনা, সেই সাহস আছে কিনা, সেটি হচ্ছে দেখবার বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন আজ পর্যন্ত আনফরচুনেটলি সুষ্ঠু হয়নি। বাংলাদেশে যে 4টি নির্বাচনকে মোটামুটি সুষ্ঠু নির্বাচন ধরা হয়, 91 সালে যেটা হয়েছে, 96-তে হয়েছে, 1-এ হয়েছে, 8-এ হয়েছে, তার প্রত্যেকটি কিন্তু কোনোটাই দলীয় সরকারের অধীনে হয়নি, প্রত্যেকটাই কিন্তু একটি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন
সরকারের অধীনে হয়েছে। সেটার জন্য সবগুলো রাজনৈতিক দলই ক্যান বি আমি হোল্ড রেসপন্সিবল। কাউকে এর দায় থেকে বাদ দিচ্ছি না, এবং দুর্ভাগ্যজনক হলো আমরা সমস্ত আলোচনা ৭৫-এর পর থেকে শুরু করি। ৭৫ আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে প্রথম নির্বাচনটি হয়েছিল ৭৩-এর নির্বাচন, সেটিও কি কারচুপিতে ভরা একটি নির্বাচন হয়নি? আমি তো আমার বাবার উদাহরণ দিয়ে বলতে পারি, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পরে ওনাকে যখন ঘোষণা দিয়ে দেওয়া হয়, পরদিন সেটা ফল পাল্টে দিয়ে আরেকজনের নাম নিয়ে আসা হয়। তো এরকম আমি আপনাকে এখানে বসে ১৭টি নাম দিতে পারবো, যে ১৭টি নাম যারা নির্বাচনে জয়লাভ করবার পরেও তাদের পরবর্তীতে ফল পাল্টে দেওয়া হয়েছে। সুতরাং নির্বাচনের কারচুপির সংস্কৃতি আমরা যেন ৭১ থেকে ৭৫ আমরা ভুলে যাই, আমরা চোখটা বন্ধ করে ফেলি ৭২ থেকে ৭৫। ব্যাপারটা কিন্তু সেরকম না। বাংলাদেশের জন্মলগ্ন থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের, মানে আমি যেটাকে বলবো যে ক্ষমতার যে লোভ এবং ক্ষমতাতে যে কোনো প্রকারের টিকে থাকবার যে ইচ্ছা, সেটা কিন্তু বাংলাদেশের জন্মলগ্ন থেকেই প্রথিত। এটা ৭৫-এর পর হয়নি। ৭২ থেকে ৭৫ সময়টাকে আমরা এক ধরনের ফেয়ারি টেইলের মতো মনে করি। সবার দায় স্বীকার করে নিয়ে বলছেন আপনি। জি, আমি সবার দায় স্বীকার। এটা স্বপ্নের রাজ্য ছিল না। সেই সময় জাসদের কয়েক হাজার নেতাকে মারা হয়েছে। বাংলাদেশে প্রথম যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সিরাজ শিকদার, সেটাও কিন্তু সেই সময়কার। সুতরাং আমরা একেবারে ইতিহাস শুরুই করি ৭৫-এর পর থেকে, যেন বাংলাদেশের জন্মই হয়েছে, সমস্ত অকাজ কুকাজের জন্মই হয়েছে ৭৫-এর পর থেকে, বিষয়টি সেই রকম নয়। তো সুতরাং রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের জন্মের পর থেকে যে ক্ষমতায় যাবার এবং যে কোনো প্রকারে ক্ষমতায় থাকবার যে ইচ্ছা বা দুরভিসন্ধি যেটাকে বলা হয়, সেখান থেকেই কিন্তু আজকে এতগুলো প্রশ্নের উদ্ভব হচ্ছে। কেন ৪৫ বছর হয়ে গেছে, ৪৬ বছর হয়ে গেছে, আমরা একটি নির্বাচন কমিশন তৈরি করার যে আইন, সেটাই আমরা এখনো প্রণয়ন করতে পারিনি। এই প্রশ্নটা কিন্তু আমারও, ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে আমি একমত হয়ে বলছি। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ২৮ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আইনটি হয়নি কেন? এবং যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের চোখের সামনে এসেছে নির্বাচন কমিশন সংক্রান্ত, সব কিন্তু এই সময়ের নির্বাচনগুলো। আপনি বিচারপতি সাদেক বলেন, বিচারপতি আজিজ বলেন, বিচারপতি মাহফুজ বলেন, বিচারপতি রৌফ বলেন, যার নির্বাচন কমিশন, জাকারিয়া, এগুলোর নাম তো সমস্ত কিছু মানুষের সামনে এসেছে এই সরকারগুলোর সময়। তা আমি এই দোষটাকে অন্যের ঘাড়ে কেন চাপাচ্ছি? মোল্লা নাসিরউদ্দিন একবার হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে তার ঘাড়ের উপরে একটা শ্রমিক এসে পড়েছে। কারণ তিনি যে রাস্তায় যাচ্ছিলেন ওই রাস্তার পাশেই একটা ওপরে কাজ করছিল, সে নিচে এসে পড়ে, তার ঘাড়ের উপরে পড়ে। এবং তার যখন সেটাকে চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়, ২-৩ দিন পরে তার শিষ্যরা তার কাছে দেখা করতে গেছিল। জিজ্ঞেস করলো যে আপনি তো সব বিষয়ের উপরে একটা ব্যাখ্যা দেন, কার্যকারণ ব্যাখ্যা করেন, তো এটার আপনি কি ব্যাখ্যা দেবেন? বলে নিজের দোষে সব কিছু যে হয় সেটাও কিন্তু না। শ্রমিক পড়লো নিজের দোষে আর পাঁজর ভাঙলো আমার। বাংলাদেশের এই প্রেক্ষাপটটা কিন্তু আমি ব্যাখ্যা করেই বলতে পারি, আমি ডকুমেন্ট দিয়ে বলতে পারি যে পড়েছে বিএনপি ওপর থেকে, পাঁজর ভেঙেছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির। এই প্রেক্ষাপটগুলো এম এ সাইদ, ব্যারিস্টার রুমিন ফারহানা এত বিজ্ঞ মানুষ, তিনি নিশ্চয়ই জানেন এম এ সাইদকে যখন প্রধান নির্বাচন কমিশনার আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের সকলে মনে আছে, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি প্রস্তাব করেছিলেন। এই প্রস্তাবের দেওয়ার সাথে সাথে বিন্দু মাত্র সময় কিন্তু ব্যয় হয়নি, তিনি কিন্তু মেনে নিয়েছিলেন। অতএব এই ধারণাটা আমরা কেন করছি যে এই প্রেক্ষাপটগুলো হবে না? আপনি যে ১৩ দফার যে প্রস্তাবগুলো দিয়েছেন, সেই ১৩ দফার প্রস্তাবের মধ্যে কি নির্বাচন কমিশনের আইনের কথা বলেছেন? বলেননি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বলছে, কারণ আওয়ামী লীগ হিসাব করে, স্বপ্ন দেখে, আওয়ামী লীগ এগিয়ে চলে যে ২৫ বছর পরে বাংলাদেশের রাজনীতিটা প্রেক্ষাপটটা কি দাঁড়াবে। রাজনীতি শুধু আজকের সময়ের জন্য নয়, রাজনীতি আগামী প্রজন্মের জন্য, বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি রাজনীতিতে এই যে সমঝোতার কথা বলছেন, সমঝোতার কোনো জায়গা কি কখনো কি বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় রেখেছে? কখনো কি একটি বিন্দুমাত্রের জন্য বলেছে? আজকে সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা নাই বা করলাম। শুধু এইটুকু বলি, নির্বাচনের যে রাজনৈতিক প্রেক্ষাপট প্রমাণ করেছে নির্বাচন কমিশনের তার সক্ষমতা দিয়ে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে একটি আওয়ামী লীগ যদি ভালো আচরণ করে, বিএনপি যদি তথাধিক ভালো আচরণ করে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন কাজ করা কোনো কঠিন কাজ না। আর একটা জিনিস মনে রাখা দরকার, নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটা বারবার বলে, আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বাংলাদেশে নির্বাচন কমিশন সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমরা কিছুদিন আগেও দেখেছি নির্বাচন কমিশনের যে সচিবালয়টি গড়ে উঠেছে, এটা তো আমাদেরকে আরও সক্ষমতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত করে।
এই প্রেক্ষাপটগুলো কিন্তু মনে রাখা দরকার। আরেকটা জিনিস আমি সর্বশেষে এই ক্ষেত্রে বলি, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে তিনি যে 2005-06 যে আন্দোলন করেছিলেন, নির্বাচন কমিশন সংস্কারের আন্দোলন, প্রথমে ছিল 30 দফা, 14 দলকে নিয়ে, পরবর্তীতে কমিউনিস্ট পার্টি, গণফোরাম সকলকে নিয়ে যে আন্দোলনটি করেছিলেন, পরবর্তীতে যেটা 23 দফাতে রূপান্তরিত হয়, এগিয়ে যাওয়া, সেই প্রেক্ষাপটে 1,23,00,000 ভুয়া ভোটার সেটা বাতিল হয়, স্বচ্ছ ব্যালট বাক্স আসে এবং ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হয়। এটা কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যাওয়া। কিন্তু সেই এগোনোর জন্য আপনি যদি 2012 সালে প্রয়াত জিল্লুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে আপনি যদি যে বঙ্গভবনে বলেন যে আপনার ডাকে সাড়া দিয়ে এসেছি কিন্তু আমি আলোচনায় অংশগ্রহণ করব না, এই যে আলোচনায় অংশগ্রহণ যে করেননি, আজকে 5 বছর পরে কি আপনার উপলব্ধির জায়গায় আসছে যে আপনি কতটা নিজের ক্ষতি করেছেন, দেশের রাজনীতির ক্ষতি করেছেন? এখন নির্বাচন কমিশন নিয়ে আলোচনা আসলে কোনো কনক্লুশন পাবো না আমরা, কারণ রাষ্ট্রপতির হাতেই এখন জিনিসটা। রাষ্ট্রপতি, আপনি বলছেন যে সংবিধানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই ওনাকে করতে হবে, যদিও প্রধানমন্ত্রী বারবার এশিওর করছেন যে রাষ্ট্রপতির কাছেই আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে, উনি যেটা করবেন আমরা মেনে নেব, এরকমই আমরা এটা ছেড়ে দিতে পারি এই প্রক্রিয়াটা, যে এবং তারপরে আমাদের মতামত দিতে হবে। একটু কথা আছে, জি বলুন। প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ যে কথাটি বারবার বলছে যে রাষ্ট্রপতি যেই সিদ্ধান্তই নেক তার উপরে আমাদের আস্থা আছে এবং সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব, বারবারই কিন্তু এই কথাটি তারা বলছেন। এত কথা না বলে ওনারা যদি একটু রুল অফ বিজনেসটা সংশোধন করে ফেলেন তাহলেই কিন্তু হয়ে যায়। রুল অফ বিজনেসে পরিষ্কার বলা আছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ ছাড়া কিচ্ছু করতে পারবেন না রাষ্ট্রপতি। ইভেন কোন সরকারি কর্মচারীকে যদি নির্বাচন কমিশনের দরকার হয়, তাকে যদি সে জায়গায় দিতে হয়, সেইটার জন্য পারমিশন লাগবে প্রধানমন্ত্রীর। নির্বাচন কমিশনারকে নিয়োগ, তাকে অপসারণ, তিনি কতদিন থাকবেন, এই এভরিথিং প্রত্যেকটা স্টেপে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির করবার কিচ্ছু নেই। তো সুতরাং রুল অফ বিজনেসটা যদি সংশোধন করেন তাহলেই আওয়ামী লীগের সদিচ্ছা বোঝা যাবে। এবং রুল অফ বিজনেস সংশোধন করবার জন্য আপনাকে সংবিধান সংশোধন করবারও কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনারা পার্লামেন্টে আছেন, যে কোনো সময় আপনারা রুল অফ বিজনেসটা কিন্তু সংশোধন করে ফেলতে পারেন। এবং শুধু তাই না, 2014 সালে কিন্তু আপনি ডক্টর কামাল হোসেন, আকবর সাহেব এবং আপনার জামিলুর রেজা চৌধুরী, ওনারা কিন্তু সংশোধনের প্রস্তাবও এনেছিলেন যে রুল অফ বিজনেসটা যতক্ষণ পর্যন্ত সংশোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি যতই রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন না কেন, যতই আপনি বলেন না কেন 118 অনুচ্ছেদ, আইনের খসড়া মনে তৈরি করে অ্যাবসলিউটলি 2011 সালে একটি আইনের খসড়া করে দিয়েছে, যে অর্থাৎ কাজটি কিন্তু অনেকখানি এগিয়ে আছে, আইন প্রণয়নের কাজটি কিন্তু অনেকখানি এগিয়ে আছে। তো সুতরাং এই আইনটি কেন করা হয়নি? এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগের কেন সবকিছু করতে হবে, আওয়ামী লীগ কতদিন আছে ক্ষমতায়? বাংলাদেশে যদি 3টি রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল আমরা ধরি, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় আছে আওয়ামী লীগ, 17 বছর। 72 থেকে 75, 96 থেকে 2001, তারপরে তো 2008 থেকে আজকে 2017, 17 বছর ধরে তারা ক্ষমতায় আছে। ওয়ারেস বিএনপি ক্ষমতায় আছে মাত্র 13 বছর এবং জাতীয় পার্টি ছিল 8-9 বছর। তো সেই জায়গায় আওয়ামী লীগের দায়িত্বটা তো অবশ্যই অনেক বেশিখানি আওয়ামী লীগের ঘাড়েই চলে আসে, কারণ দীর্ঘ সময় তারা ক্ষমতায় আছে। এবং আজকে আওয়ামী লীগ গত কয়েক বছর যে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করছে, এত নিরঙ্কুশ ক্ষমতা বাংলাদেশের ইতিহাসে আর কোন দল কোনো আমলে ভোগ করেনি। আওয়ামী লীগের প্রথম আমল 72 থেকে 75-এ জাসদ ছিল, তার পরবর্তীতে আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতা এসে তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা এসে তখন বিএনপি ছিল, যখন জাতীয় পার্টি ক্ষমতা ছিল তখন সব দল ছিল জাতীয় পার্টির বিরুদ্ধে। এখন আপনার এই দোষারোপ আপনারা ওনাকে ফ্লোর দিলে উনিও দেখা যাবে যে বিএনপির দুনিয়া সমালোচনা করছেন, বাট হোয়াট ইজ ওয়ে ফরওয়ার্ড? মানে আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের সময় প্রায় শেষ দিকে, যদি বুঝতে চেষ্টা করছি যে নির্বাচন কমিশনের যে পুনর্গঠনের প্রক্রিয়াটা একটা সুস্থ একটা প্রক্রিয়া, সুন্দর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তারপরেও রিজার্ভেশন আছে, বিরোধী দল থেকে এই সমালোচনাগুলো আসছে এবং আসতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা কি বলছে ঐক্যমতের ভিত্তিতে বা সুন্দর একটা ইলেকশন কমিশন না হয়। হওয়ার পরেও সমালোচনা হয়তো হবে, কিন্তু যেটা বুঝতে চাইছি যে সরকারি দল বা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে কি একটা নির্বাচনমুখী আবহ, নির্বাচনমুখী প্রয়াস শুরু হয়েছে কিনা, এবং সেই নির্বাচনটা কি 2019 নাকি তার আগেও হতে পারে, একজন বিশ্লেষক হিসাবে আপনার কাছে জানতে চাই। না, আমি তো সামনের দিকে এগোতে চাই, জি, কিন্তু পিছন দিকের কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি কথা বলবো, এটা ঠিক হবে না। আবার পিছন দিকের কিন্তু ইতিবাচক দিক আছে। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশের বিচারপতি ইদ্রিস, তার অধীনে 73 নির্বাচন হয়েছে। 73 নির্বাচনের খুঁজে গেছে তার মতন পণ্ডিত ব্যক্তি 17টা সিটের খবর বের করেছে। তা আমি তো 79 পার্লামেন্টে তো পুরোটাই খুঁজে বের করতে পারি,
যে 5টার সময় নির্বাচন শেষ হয়েছে, 5:15 কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের রেজাল্ট ঘোষিত হয়েছে বিটিভির থেকে, যেখানে চট্টগ্রাম থেকে ঢাকায় টেলিফোন করতে ওই প্রযুক্তির সময় প্রায় 1 ঘন্টা সময় লাগতো টেলিফোন ঘোরাতেই। তো এই যে প্রেক্ষাপটগুলো হয়েছে, আপনি নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার চেষ্টা কে করেছে, এটা যদি আপনি অপেক্ষাকৃতভাবে হিসেব করে দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে আবু হেনা যখন নির্বাচন কমিশনার ছিলেন, তিনি একটি উপনির্বাচনে তার নিজের পছন্দ হয়নি বলে তিনি কিন্তু নির্বাচন কমিশন থেকে সরে গিয়েছিলেন, এবং এই আবু হেনাকে কিন্তু নিয়োগ দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়। এই প্রেক্ষাপটগুলো ভাবতে হবে। আবার বিচারপতি সাইদকে নির্বাচন কমিশন বানিয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয়েছে। অতএব সেই আওয়ামী লীগ কিন্তু ওই প্রেক্ষাপটে নিজের দিকে না তাকিয়ে সামগ্রিক দিকে চিন্তা ভাবনা তার কিন্তু উদাহরণ কিন্তু রয়ে গেছে, সেই উদাহরণটা করছেন না। আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগ বলছে নির্বাচন কমিশনের আইনটা জরুরি, রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে সেই ডকুমেন্ট জমা দিয়েছে, কিন্তু আপনি আপনার 13 দফায় কিন্তু উল্লেখ করেননি, বরঞ্চ যে ইঙ্গিতগুলো যে বার্তাগুলো দিচ্ছেন, যেখানে সকল রাজনৈতিক দল বিশেষ করে প্রথম পার্লামেন্ট থেকে এ পর্যন্ত, তাহলে অনেক অনেক পার্লামেন্টের যারা ছিলেন, যাদেরকে আনা হয়েছিল, বঙ্গবন্ধুর খুনিদের আনা হয়েছিল, জামাত ইসলামকে আনা হয়েছিল, তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপট তৈরি করবে। অনেকগুলো খারাপ দিক কিন্তু আছে। এটা খুব মজার ব্যাপার। আমি একটু বলি, এটা ইচ্ছা করে আমার কেন জানি মনে হয় যে মানে অডিয়েন্সকে মিসগাইড করবার জন্য কথাগুলো বলা হয়। কেন বলা হয়? কারণ পরিষ্কার বলা হচ্ছে, প্রতিটি ছত্রে ছত্রে 13 দফায় বলা হচ্ছে সকল নিবন্ধিত দল অথবা স্বাধীনতার পর থেকে পার্লামেন্টে যারা এসছে তারা, এখানে অথবা শব্দটি দিয়ে কিন্তু আপনি জামাত বলেন বা আপনি ফ্রিডম পার্টি বলেন, সবগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ নিবন্ধিত দল যেগুলো আছে তার মধ্যে জামাতও পড়ে না, বা যে দলগুলোকে তারা ইঙ্গিত করতে যাচ্ছেন তার কোনোটাই কিন্তু আসে না। তো সুতরাং নিবন্ধিত দলগুলোর সাথে আলোচনা করার কথা বলা হচ্ছে, এবং রাষ্ট্রপতি কিন্তু নিবন্ধিত দলগুলোর সঙ্গেই আলোচনা করছেন। এটা নিয়ে আসলে বলবার নির্বাচনের জার্নি শুরু হয়ে গেছে কিনা 2017 থেকে 19 পর্যন্ত। একটা কথা এখানে বলি, তারা জাস্টিস কে এম হাসানকে মানতে চান নাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে, আর এখন তারা আশা করছেন যে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আমরা নির্বাচনে যাব। পুরো প্রক্রিয়াটাই হাস্যকর। আমি আপনাকে বলি, নির্বাচন কমিশন তো শক্তিশালী হতেই হবে, কারণ শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু সেই সঙ্গে সেই সময় কোন সরকারটি আছে, সেই সরকারটি কি নেচারের, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা গুরুত্বপূর্ণ বলেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে সংবিধান মতোই নির্বাচন হবে। এটা তো আওয়ামী লীগের ভার্সন। এখন আপনারা কি চান যে আরেকটি 2014 নির্বাচন হোক? বাংলাদেশ কি আরেকটি 2014 নির্বাচন প্রত্যক্ষ করতে চায়, যেখানে কোনো ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই? তাহলে সংবিধান থেকে বরং আমরা ভোটের অধিকারটাকে উঠিয়েই দেই। কারণ এক প্রকার এরকম তো আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল দেশকে, একসময় বাকশাল করেছিল তারা, 4টা পত্রিকা মাত্র পাবলিশ হতে পারতো। তো আমরা কি সেই পেছনের দিকে ফিরে যেতে চাই? যদি যেতে চাই, সেই পথও খোলা আছে, এখনো সংসদ পুরোটাই তাদের হাতে। তারা চাইলে এরকম আইন পাশ করে জনগণের হাত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম পাল্টে জনগণের হাত থেকে আর্টিকেল 7 মুছে দিয়ে সমস্ত ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিতে পারে। এই সুযোগ আওয়ামী লীগের আছে। এই যে আমরা যে রুল অফ জাস্টিস এবং রুল অফ ল এর কথা বলি, আপনি প্রেক্ষাপট হিসাব করে দেখুন তো, উনি 17 বছরের হিসাব করলেন, আর 28 বছরে আওয়ামী লীগ সরকারের সময় রুল অফ ল, রুল অফ জাস্টিসের কোনো উদাহরণ ছিটে ফোটা আছে কিনা? এটা নিয়ে কি এগোবেন, নাকি সামনের দিকে যে আলো দেখছি সেই আলোটা নিয়ে এগোবেন? এবং বিএনপি কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত এক ধরনের নিয়েই ফেলেছে, নির্বাচন 2019 সালে কিংবা 18 সালের শেষের দিকে যেটা হবে, এই সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। কারণ এর প্রেক্ষাপটটা বিচারপতি কে এম সোবহান যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি যদি আবার প্রেক্ষাপট তুলে আনেন তাহলে খুব দুঃখজনক ঘটা। কারণ বিচারপতি কে এম হাসানের যে প্রেক্ষাপটটা, আপনি নির্বাচন সমস্ত কারুর বয়স বাড়ালেন না, শুধুমাত্র বিচারপতির বয়স বাড়ালেন, সেই প্রেক্ষাপট কিন্তু আওয়ামী লীগ কিন্তু মেনে নেয়নি, সহ্যও করেনি। আওয়ামী লীগ তার আন্দোলন গড়ে তুলেছিল। আজকের যে বিএনপির নিজের সক্ষমতার দিকে নিজে বিএনপি তাকাক, কারণ কি ভুলটা তারা করেছে 5 জনের নির্বাচনে অংশগ্রহণ না করে। এমন পর্যন্ত বলা হয়েছিল আপনি কোন ভাবে কি হলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, আসুন আমরা সেভাবে নির্বাচনে অংশগ্রহণ করি। এখন এই 5টা বছর কোন ভাবে কি হলে না, কোন ভাবে তো বলেই দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কি হলে নির্বাচন অংশগ্রহণ করবে, তো আওয়ামী লীগ বলেই দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমি যাব। ওটা বোধহয় মিসগাইড করা হচ্ছে। আর চিফ জাস্টিস ছিলেন কে এম হাসান, তাকে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানছেন না, কিন্তু আপনি আশা করছেন যে এখন যিনি দলীয় প্রধান, যিনি ক্ষমতাসীন দলের প্রধান এবং যিনি প্রধানমন্ত্রী, নির্বাহী বিভাগের প্রধান, যিনি সবকিছুরই প্রধান, অর্থাৎ বাংলাদেশ
বাংলাদেশের কনস্টিটিউশনে এমন ভাবে উনি তো দৃঢ়ভাবে বিশ্বাস ক্ষমতা দেওয়া করছেন আছে যে প্রধানমন্ত্রী আপনারা এই ব্যবস্থাতেই যাবেন নির্বাচনে। একচ্ছত্র ক্ষমতার আজকের অধিকারী, তারিখ- সে একচ্ছত্র ক্ষমতার অধিকারী একজনের অধীনে আপনি নির্বাচনে যাবেন, তাহলে সেই নির্বাচনটি কেমন হবে এটা তো বোঝাই যায়। এবং নির্বাচন কমিশন তখন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে যখন তারা একটি অনুকূল পরিবেশ পায়। এই উদাহরণ তো আমরা নারায়ণগঞ্জ নির্বাচনে দেখেছি। 2017 সালের 17ই জানুয়ারি আজকের সময় আপনার এই সময় টক শোতে আপনি সময়টা খেয়াল করে রাখুন, আমরা দুইজন আলাপ করছি, কিছু কিছু ঝগড়া করছি, তর্ক করছি, কিছু কিছু মিল হচ্ছে। আমি এই প্রেক্ষাপটে বলে যাচ্ছি 2018 নির্বাচনে এই কাঠামোতে এই সরকারের অধীনে এই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এর ব্যত্যয় হবে না, এই ব্যত্যয় হবে না, কিন্তু এর মধ্যে অনেকগুলো অগ্রগতি হবে। এই যে পলিটিক্স, আর্ট অফ কম্প্রোমাইজ, আর্ট অফ পারসুয়েশন, এদিকে কিন্তু এগোবে। এবং নির্বাচন কমিশন যেটা সর্বশেষ গঠিত হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে, সেই সার্চ কমিটির মাধ্যমে কিন্তু এগোবে, কিন্তু মানুষের প্রেক্ষাপটটা ভিন্ন আকারে, ভিন্ন ইয়েতে, ইতিবাচক দিকে প্রত্যাশা এগোবে। পূরণের কাছাকাছি যাবে কাছাকাছি বলে আপনার যাবে। বিশ্বাস? আপনি যে নির্বাচন কমিশন গঠন করার সময় ওই সময় প্রেক্ষাপটে আমাদের নেই আর। আপনি বারবার যে কথাটি বলছেন, আপনি 5টি সাংবিধানিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধানকে করা হয়েছিল, আপনি 13 দফাকে উল্লেখ করতে পারতেন না? এর বিকল্প আমাদের এই হতে সময় পারে। শেষ, আপনি জাস্ট এক লাইনে না, আমি এটুকুই বলতে চাই যে আমরা যদি 2014-এর পুনরাবৃত্তি না চাই, আমরা যদি চাই যে আমাদের সংবিধান অনুযায়ী দেশের জনগণ যে মালিক, সেই মালিকানা জনগণের হাতেই থাকুক, জনগণ তার মালিকানা ভোটাধিকার মাধ্যমে প্রয়োগ করুক, এবং আমাদের সংবিধানের যে মূল মন্ত্র গণতন্ত্র সেটি বেঁচে থাকুক, তাহলে আমি আশা করব যে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা 2018 শেষ দিকে বা 19-এ একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে, সেটা তারা যেভাবেই করুক। ধন্যবাদ রুমিন ফারহানা, সুভাষ সিংহ রায় দুজনকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।